কি খবর, কেমন আছো তোমরা সবাই? আমরা জেনারেল ম্যাথ সেট ও ফাংশনের আজকে সৃজনশীল পার্টগুলো শেষ করে ফেলি। তোমাদের বইয়ে তিনটা সৃজনশীল দেওয়া আছে, 21, 22 এবং 23 নাম্বার তিনটা সৃজনশীল আছে। এই তিনটা সৃজনশীলই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনটার যে কোনো একটা বা একটার অনুরূপ পরীক্ষায় চলে আসে। আরো দুইটা সৃজনশীল দেওয়া আছে তোমাদের 2.2। এই 2.2 চ্যাপ্টারের উদাহরণে আরো দুইটা সৃজনশীল আছে, এই উদাহরণের সৃজনশীল দুইটাও পড়ে ফেলবা, তাহলেই হচ্ছে তোমার কাজ শেষ হয়ে যাবে। আমরা আজকে তিনটা দেখবো, অনুশীলনের তিনটা, 21, 22, 23। এই তিনটা সৃজনশীল আজকে আমরা দেখবো এবং এই সৃজনশীলের প্রত্যেকটা ম্যাথ তোমাদের পারা 2.1 এবং 2.2 অনুশীলনীর ভিতরে প্রত্যেকটা টপিক আমাদের বোঝানো শেষ। জাস্ট সৃজনশীলের মধ্যে ম্যাথ গুলাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, কিভাবে চিন্তা করতে হবে, এই বিষয়গুলো এখন আমাদের বোঝা বাকি আছে, বাকি সব কাজ শেষ। তাহলে চলো, প্রথম সৃজনশীলটা হচ্ছে তোমাকে ওই যে গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, তারপরে হচ্ছে পূরক সেট নির্ণয়, পাওয়ার সেট নির্ণয় এবং কার্তেশীয় গুণজ সেট নির্ণয়। এটা হচ্ছে প্রথম সৃজনশীল। পরের সৃজনশীলটা দেওয়া আছে হচ্ছে ভেন চিত্রের মাধ্যমে, ভেন চিত্র থেকে আমরা মান দেখব এবং এর পরের সৃজনশীলটা দেওয়া আছে ফাংশনের মাধ্যমে, ফাংশন এক্স এবং ওয়াই এর মান বসায় আমরা যে কাজগুলো করে আসছি। তার মানে মোট তিনটা টাইপ করছো, তিনটা টাইপ থেকে তিনটা সৃজনশীল তোমাদেরকে দেওয়া হয়েছে। তাহলে প্রথম সৃজনশীলটার দিকে একটু লক্ষ্য করো, এখানে কি বলছে? 21 নম্বর সৃজনশীলটা, একটা সার্বিক সেট দেওয়া আছে ইউ। আমরা জানি সকল সেটের মাদার সেট সার্বিক সেট। এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, সি একটা সেট দেওয়া আছে। ভালো কথা। এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এ প্রাইম এবং সি বাদ বি কার্তেশীয় গুণজ আদার সব বের করতে বলছে। ওকে, উদ্দীপক দেখে তোমার প্রথম যে কাজটা হবে সেটা হবে, যদি গঠন পদ্ধতিতে থাকে তাহলে সবগুলা তালিকা পদ্ধতি নির্ণয় করা হচ্ছে তোমার প্রথম কাজ। তাহলে এই যে সার্বিক সেট ইউ, এই সার্বিক সেট ইউ ইকুয়াল টু কি? সার্বিক সেট ইউ, দেখো তো, x যেন বা x such that x belongs to n, x হচ্ছে n এর উপাদান হবে। n মানে কি তুমি জানো না? প্লাস 1 2 3 ডট ডট ইনফিনিটি, অর্থাৎ ধনাত্মক ইনফিনিটি পর্যন্ত যাবে, কোনো ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য হবে না, ইভেন জিরোও গ্রহণযোগ্য হবে না। তাহলে x হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। ভালো কথা। এবং x বিজোড় সংখ্যা, x কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা যদি হয়, প্রথম ধনাত্মক পূর্ণ সংখ্যাটা 1, দ্বিতীয় ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, এরপরে তুমি এই যে এরকম একটা ডট ডট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, কারণ এইখানে x এর কোনো লিমিট দেওয়া হয় না। তাহলে পৃথিবীর যত ধনাত্মক বিজোড় সংখ্যা আছে সবাই হচ্ছে ইউ এর অন্তর্ভুক্ত। বাস, ইউ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ। এবারে এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যাক। এ বিলংস টু এন, এ বিলংস টু এন, এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। ইউ এর মান যেরকম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়েছে, এর মানও ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। কিন্তু কথা হচ্ছে, এর মান 2 এর থেকে বড়, 7 এর থেকে ছোট, কিন্তু নিচে আবার ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, তার মানে 2 ও গ্রহণযোগ্য হবে, 7 ও গ্রহণযোগ্য হবে। তাহলে তোমাকে যদি এ লিখতে বলে তাহলে তুমি লিখে ফেলবা এ ইকুয়াল টু 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, এই হচ্ছে এ এর মান। কথা হচ্ছে এ বিলংস টু এন বলছে, এ বিলংস টু ইউ কিন্তু বলে নাই। এ বিলংস টু ইউ যদি বলতো তাহলে শুধু এই যে এখান থেকে মানগুলোকে নেওয়া লাগতো। এরপরে দেখো বি, বি এর মান হচ্ছে এক্স, বি এর মান সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, দেখো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এবং এক্স এর মান 3 এর থেকে বড়, 6 এর থেকে ছোট, 3 এর থেকে বড় সংখ্যা বি। তাহলে বি দ্বারা আমি কাকে বোঝাচ্ছি? 3 এর থেকে বড় সংখ্যা হচ্ছে 4 5, কিন্তু 6 এর থেকে ছোট, তার মানে 6 টো গ্রহণযোগ্য হবে না। তাহলে 3 থেকে 6 এর মধ্যে সংখ্যা আছে 4 এবং 5। এবং সি দেখো x বিলংস টু x such that x belongs to n, এটাও হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা হবে। x স্কয়ার করলে 5 এর থেকে বড় হইতে হবে, কিন্তু কিউব করলে 130 থেকে ছোট হইতে হবে। তুমি জানো 1 এর স্কয়ার হচ্ছে 1, এটা 5 এর থেকে ছোট, 2 এর স্কয়ার হচ্ছে 4, এটা 5 এর থেকে ছোট। তাহলে আমাকে এখানে লাগবে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9, 3 এর কিউব মানে 27, 27 130 থেকে ছোট, 4 এর স্কয়ার মানে 16, তাহলে 4 ও গ্রহণযোগ্য, কারণ 4 এর বর্গ ঘন হচ্ছে 64। এবার 5 এর স্কয়ার মানে 25, 5 এর ঘন হচ্ছে 125, 6 এর বর্গ 5 এর থেকে বড়, এটা তোমরা করে আসছো, 6 এর বর্গ 5 এর থেকে বড়, কিন্তু 6 এর ঘন কিন্তু 130 থেকে ছোট না, 130 এর
বড়। তাহলে এখানে সি দ্বারা আমরা কি বোঝাচ্ছি? সি দ্বারা হচ্ছে 3 4 5। এই তো এ বি সি লেখা শেষ। এবার এ বি সি যদি লেখা শেষ হয় তাহলে তুমি একটা একটা অ্যান্সার করো। ফার্স্ট যে কোশ্চেনটা অ্যান্সার করবা, ক নাম্বার, এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটাতে অ্যান্সার করা শেষ। এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে এই যে এটা। এখানে তুমি ফার্স্টে বলে দিবা এ সেট হচ্ছে সকল বাস্তব সংখ্যা। এটা বলে দিলেই হবে। এই যে ক নাম্বারের অ্যান্সার, এটাই অ্যান্সার শেষ, আর নাই। এ প্রাইম এবং সি বাদ বি নির্ণয় করো। প্রাইম মানে কি? পূরক সেট। এ এর পূরক সেট মানে কি? ইউ থেকে এ বাদ। তাহলে এই যে ভালো করে খেয়াল করো, এ প্রাইম মানে কি? সার্বিক সেট, ইউ বাদ হচ্ছে এ। ইউ মানে কি? 1 3 5 7 ডট ডট ডট, এখান থেকে বাদ দিব হচ্ছে এ। এ মানে হচ্ছে 2 3 4 5 6 7। দেখো তো বাদ দাও। বাদ মানে কি? এই যে ওরা হচ্ছে বাদ, মানে ওদের সাথে যাদের চেহারা মিল আছে তারাও বাদ যাবে। এ থেকে ইউ থেকে এ কে বাদ দিব, তাহলে ইউ এর যারা আছে সবাই এইখানে বসবে, শুধুমাত্র যাদের সাথে এ এর চেহারা মিলে যাবে তাদেরকে তোমার বাদ দিতে হবে। এখন দেখো 2, এই যে দেখো 1, এই 1 কি এর মধ্যে আছে? নাই। কিন্তু এখানে দেখো 2 আছে, এখানে কি 2 আছে? 2 নাই। কিন্তু এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 বাদ। এখানে 5 আছে, এখানেও 5 আছে, 5 বাদ। 7, এখানে 7 আছে, এখানে 7 আছে, 7 বাদ। তাহলে তোমার দৃষ্টিতে অ্যান্সার হবে শুধু 1। কিন্তু দেখো তো এখানে ডট ডট দেওয়া আছে কিনা। যেহেতু ডট দেওয়া আছে, তার মানে হচ্ছে এর পরবর্তীতে যত বিজোড় সংখ্যা আছে সবাই তো আসবে। তাহলে তোমার 7 পর্যন্ত বাদ গেল, কিন্তু 7 এর পরবর্তী বিজোড় সংখ্যা 9 তো কোনো দোষ করে নাই। তাহলে তুমি এই যে এখানে লিখবা 9, 9 এর পরবর্তী বিজোড় সংখ্যা 11 তো কোনো দোষ করে নাই। এইভাবে আবার ডট ডট হবে, তার মানে বাকি সকল বিজোড় সংখ্যা থাকবে। সেটাই হচ্ছে এ প্রাইম। এ প্রাইম, ইউ থেকে এ এর উপাদান বাদ। এখন এ এর উপাদান তো ফিক্সড, কিন্তু ইউ এর উপাদান কিন্তু ফিক্সড না। ইউ এর উপাদান হচ্ছে সকল বিজোড় সংখ্যা। তাহলে সকল বিজোড় সংখ্যা থেকে যদি আমি 2 3 4 5 6 7 বাদ দেই, তাহলে শুধুমাত্র 1 বাদ, 1 এর পরের থেকে, মানে যে 3 5 7 এই কয়েকটা বিজোড় সংখ্যায় বাদ যাবে। বাকি কোনো বিজোড় সংখ্যায় বাদ যাবে না, বাকি সবাই থাকবে। এটাই হচ্ছে এ প্রাইম। এবার সি বাদ বি নির্ণয় করো। তাহলে দেখো, সি বাদ বি সমান সমান, ফার্স্টে সি এর উপাদান সংখ্যা লেখো 3 4 5 বাদ বি এর উপাদান সংখ্যা হচ্ছে 4 5। তাহলে দেখো এই যে এই উপাদানের সাথে যার যার চেহারা মিলবে, যেখানে 4 মিলতেছে 4 বাদ, এই যেখানে 5 আছে 5 মিলতেছে 5 বাদ, তাহলে থাকবে কি? শুধু 3। এইখানে কিন্তু শুধু 3 থাকবে, কিন্তু উপরে শুধু 3 থাকবে না, কারণ এটা একটা চলমান ধারা, সকল বিজোড় সংখ্যার সেট। তাইলে যে কয়টার চেহারা মিলছে তাদের বাদ দিছে, কিন্তু বাকি যারা আছে তাদের চেহারা তো মিলে নাই, তাদের বাদ দেওয়া যাচ্ছে না। এই হচ্ছে তোমার খ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তাহলে খ নাম্বার কোশ্চেনের অ্যান্সার দুইটা, এখানে একটা এখানে একটা, সিম্পল। এবার বি ক্রস সি নির্ণয় করতে বলছে এবং পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা গ নাম্বার প্রশ্নটা দেখে ফেলি। এই খ এর অ্যান্সার আমি মুছে দিলাম। এগুলা সিম্পল জিনিস, এগুলো জাস্ট তোমাদের দেখা যে আমরা কিভাবে অ্যান্সার গুলা করব, পারে সবাই। এবার দেখো খ নাম্বার বি ক্রস সি। তাহলে লেখো বি ক্রস সি ইকুয়াল টু, বি এর উপাদান সংখ্যা দাও 4 5, ক্রস সি এর উপাদান সংখ্যা দাও 3 4 5। আচ্ছা, এরপরে তুমি না জানো কিভাবে করতে হবে? ইকুয়াল টু, এই দিলে একটা সেকেন্ড ব্র্যাকেট, এবার এটার প্রথম পদ 4 এর সাথে এটার প্রথম পদ 3, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। 4 এর সাথে এটার দ্বিতীয় পদ 4 4 এবং 4 এর সাথে এটার তৃতীয় পদ 4 5। তাহলে প্রথম রাশির প্রথম পদ দ্বারা সবগুলাকে কার্টেসীয় গুণ করবা এবং ভিতরে দিবা ফার্স্ট ব্র্যাকেট। এরপরে প্রথম পদ দ্বারা সবগুলাকে গুণ করা শেষ। এবার দ্বিতীয় পদ 5 দ্বারা আবার অনুরূপ ভাবে সবগুলাকে গুণ করো। তাহলে 5 দ্বারা 3 কে গুণ করলে 5 3, 5 দ্বারা 4 কে গুণ করলে 5 4। এটা অ্যাকচুয়ালি কার্তেশীয় গুণজ, কিন্তু বাস্তবে হচ্ছে কি করে এটা, এই কার্তেশীয় গুণজ সেট নেই না। তাহলে কি করতে হবে? প্রথম পদের সাথে পরের পদের কার্তেশীয় গুণজ সেট নিয়ে নেয়। তাহলে প্রথম পদের সাথে পরের পদের সবগুলা নিয়ে একটা করে সেট পাবো, এবং এই সেটের প্রথম রাশিগুলোকে বলা হবে ডোমেন এবং দ্বিতীয় রাশিগুলোকে বলা হবে রেঞ্জ। এটাই ছিল বি ক্রস সি। এবার তোমাকে পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছে। পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি মানে কি? এটার ব্যাখ্যাটা একটু কি? পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি মানে হচ্ছে
এটা হচ্ছে এ ইন্টারসেকশন সি এর উপসেটের উপসেটের সেট। উপসেটের সেটকে পাওয়ার সেট বলে। কোন একটা রাশির উপসেটের সেটকে তার পাওয়ার সেট বলে। তাহলে ফার্স্টে তোমার এ ইন্টারসেকশন সি বের করতে হবে, পরে তোমার তার উপসেট বের করতে হবে, এরপরে তার আগে পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিলেই পাওয়ার সেট হয়ে যাবে। কারণ উপসেটের সদস্যদের উপাদান ধরবো, ধইরা যে সেট পাবো সেটাই পাওয়ার সেট। তাহলে এটা আমি মুছে দেই, বি ক্রস সি মুছে দিয়ে চলো এ ইন্টারসেকশন সি বের করে ফেলি। তাহলে প্রথম কাজ এ ইন্টারসেকশন সি বের করা। প্রথম কাজ এ ইন্টারসেকশন সি বের করা। এ ইন্টারসেকশন সি। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও, এ থেকে আছে 2, 3, 4, 5, 6, 7 ইন্টারসেকশন সি থেকে আছে 3, 4, 5। ইন্টারসেকশন মানে কি শুধু কমন গুলো আসবে, দেখো কাপটা উল্টায় আছে, শুধু কমন সেট গুলো আসবে। তাহলে এখানে কমন কি আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে নিয়ে আসো 3 কে। এখানে 4 আছে, এখানেও 4 আছে, নিয়ে আসো 4 কে। এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে নিয়ে আসো 5 কে। এই তো কাজ শেষ। এ ইন্টারসেকশন সি এর কাজ শেষ। এখন ঘটনা দেখো, এটার পাওয়ার সেট আমি সরাসরি নির্ণয় করে ফেলবো। অতএব পি অফ এ ইন্টারসেকশন সি মানে এ ইন্টারসেকশন সি এর পাওয়ার সেট হবে, ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এরপরে দেখো এই যে 3, 4, 5 এর উপসেট গুলা বের করো। 3, 4, 5 সে নিজেই নিজের একটা উপসেট, কিন্তু নিজে কিন্তু নিজের প্রকৃত উপসেট না। এটা এমসিকিউ তে আসে। এই যে উপাদান 3টা আছে, তাহলে প্রকৃত উপসেট কয়টা হবে? 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। 8টা হবে উপসেট, আর প্রকৃত উপসেট হবে 7টা। প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট কয়টা হবে? 7টা। কারণ সে নিজে নিজের প্রকৃত উপসেট না। ফাঁকা সেট, ফাঁকা সেট কিন্তু সবার প্রকৃত উপসেট, কিন্তু নিজে নিজের প্রকৃত উপসেট না। কথাটা মনে রাখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রচুর আসে। তাহলে সে নিজে নিজের একটা উপসেট, যদিও প্রকৃত না। এরপরে দেখো 3টা করে নেওয়া শেষ, এবার 2টা করে নাও। 2টা করে নিলে 3, 4 আসে, আচ্ছা 3, 5 আসে, আসলো। 3 দ্বারা নেওয়া শেষ। এবার দেখো 4, 5 আসবে, 4, 5 আসলো। যেহেতু সবগুলা উপসেট, এই সেটের জন্য এগুলোর মধ্যে সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন হচ্ছে। এরপরে দেখো 3, 4, 3, 5, 4, 5, 3, 5 সবগুলোই তো আসছে। এবার আসো 3, এবার আসো 4, 4 নিজে একটা উপসেট। এরপরে আসো 5, 5 একটা উপসেট। এরপরে সকল সেটের একটা কমন উপসেট, ফাঁকা সেট। এবার দেখো 8টা হয়েছে কিনা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা হয়ে গেছে। এর সবার লাস্টে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, এটাই হচ্ছে এ ইন্টারসেকশন সি এর উপসেট। তাইলে এ ইন্টারসেকশন সি এর উপসেট হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই উপসেটকে সদস্য ধইরা আমি দেখো বাহিরে আবার একটা সেট গঠন করছি, একে বলা হয় পাওয়ার সেট। উপসেটের সেট, উপসেটের সেটকে বলা হচ্ছে পাওয়ার সেট। কথা কি বোঝানো গেল? তাহলে এই ধরনের সৃজনশীল গুলো যদি আসে, শুধুমাত্র এ বি সি ইউ এই যে যে গঠন পদ্ধতি আছে, এদেরকে তুমি চট করে তালিকা পদ্ধতি করে ফেলবা। এরপরে যা যা চাইছে দেখবা সব তুমি পারো, সব। এমন কোনোটা নাই যেটা তুমি জানো না। শুধু একটা বিষয় মনে রাখবা, যখন তোমাকে ক্রস গুণ করতে বলবে, যে বি ক্রস সি কার্তেশীয় গুণজ, তখন হচ্ছে বাহিরে সেকেন্ড ব্র্যাকেট আর ভিতরে সবগুলা ফার্স্ট ব্র্যাকেট। আর যখন পি অফ এ ইন্টারসেকশন বি বা ইউনিয়ন বি যেটাই বলুন, সেটা হচ্ছে, সেটা করার সময় বাহিরেও সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে সবগুলো সেকেন্ড ব্র্যাকেট, বাহিরে আবার বড় একটা সেকেন্ড ব্র্যাকেট। এই বিষয়গুলোতে একটু তোমাদের কনফিউশনিং লাগবে। এই কয়েকটা বিষয় মনে রাখতে পারলে এটা কোনো ব্যাপারই না। বুঝতে পারছি? তাহলে পরবর্তী সৃজনশীল আমরা দেখব। দেখো তোমাদের সৃজনশীল নাম্বার হচ্ছে 22। এটা হচ্ছে তোমাদের 22 নং সৃজনশীল। মজার, খুবই সহজ একটা সৃজনশীল। এটা হচ্ছে ভেন চিত্রের মাধ্যমে। তুমি দেখো এখানে নীল কালি দিয়ে একটা বৃত্ত, লাল কালির একটা বৃত্ত, কালো কালির একটা বৃত্ত, তারা পরস্পরকে আবার ছেদ করছে। উপাদান সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এবং বাহিরে আছে 8। নীল কালির বৃত্তটা এ, কালো কালির বৃত্তটা বি এবং লাল কালির বৃত্তটা হচ্ছে সি। এই যে যে 3টা বৃত্ত এবং টোটাল সেটের উপাদান সংখ্যা হচ্ছে 8টি, কারণ এই যে বাহিরে 8 আছে।
বি সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তার মানে আমার এখানে সব তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এ সেটের উপাদান, বি সেট এবং সি সেটের উপাদান। এরপর আমাকে কাজগুলা করতে হবে। প্রথম কাজ হচ্ছে এ সেট, বি সেট এবং সি সেটের উপাদানগুলো তোমার নির্ণয় করে নেওয়া হচ্ছে তোমার প্রথম কাজ। তাইলে দেখো, প্রথমত দেখো এ সেটের উপাদানগুলো আমি বের করি। এ সেট ইকুয়াল টু কি হবে? তাহলে এ বৃত্তের ভিতরে কে কে আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। তাহলে 1, 2, 3, 4 এই হচ্ছে এ সেটের উপাদান। এবার বি সেটের উপাদানগুলো তুমি বের করো। বি সেটের উপাদান হচ্ছে 2, 3, 5, 7। 2, 3, 5, 7 এটা হচ্ছে বি সেটের উপাদান। সি সেটের উপাদান গুলাকে বের করে ফেলো। সি হচ্ছে 3, 4, 5, 6। 3, 4, 5, 6 এই হচ্ছে সি সেটের উপাদানগুলো বের করে ফেললাম। এবার তোমাকে যদি সার্বিক সেট ইউ বের করতে বলে তাহলে বলো তো কি হবে? ইউ ইকুয়াল টু হবে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং বাহিরে দেখো 8 আছে, 8 সহ সবগুলা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ। ভেন চিত্রের কাজও শেষ। এখন বাকি সব তুমি পারবা, সব। এখানে দেখো এ সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সরি, এ সেট না, এখানে বি সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। বি সেট, বি সেটের উপাদানগুলো তুমি কি দেখো তো? তাহলে আমি আবার একটু নিচে লিখি। বি সেটের উপাদানগুলো, এটা ক নাম্বার? বি সেটের উপাদানগুলো হচ্ছে 2, 3, 5, 7। এটা দেখে তোমার বুঝতে হবে এটা কি। এটা কি বিজোড় সংখ্যা? এটা যদি বিজোড় সংখ্যা হইতো তাহলে তো এখানে 2 থাকতো না। তাহলে 2 আছে, পরবর্তীতে 3 আছে, 4 নাই, 5 আছে, 6 নাই, 7 আছে। দেখো তো এগুলা মৌলিক সংখ্যা কিনা? এই প্রত্যেকটা কি মৌলিক সংখ্যা নয়? মৌলিক সংখ্যা। তাহলে এটাকে গঠন পদ্ধতিতে, কারণ আমরা জানি সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে এই যে এখানে যে 2 আছে, এই 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, এরপরে 3, এরপরে 5, এরপরে 7। তাহলে এইখানে মৌলিক সংখ্যার সেট, এটাকে তুমি গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করবা? তাহলে দেখো গঠন পদ্ধতিতে প্রকাশ করার নিয়ম, b ইকুয়াল টু x such that x belongs to n। এখানে সকল x এর উপাদান সবাই ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমি বলতে পারি x belongs to n। আচ্ছা, এটা বলা শেষ হইলো। এরপরে কমা দিবা একটা। এরপরে কমা দিয়ে লিখবা হচ্ছে x belongs to n, x মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা। এখন পৃথিবীতে তো মৌলিক সংখ্যার অভাব নাই। যদিও তুমি ধনাত্মক মৌলিক সংখ্যা নিছো, ঋণাত্মক গুলা নেও নাই, কিন্তু ধনাত্মক মৌলিক সংখ্যারও তো অভাব নাই। তাহলে এখন তোমাকে একটু লিমিট দিয়ে দিতে হবে। লিমিট কি? লিমিট হচ্ছে x এর মান কার থেকে ছোট? x এর মান এই যে 7 এর থেকে ছোট এবং এর সমান। তুমি যদি চাও এখানে কতগুলা লিমিট দিতে পারো দেখো। x এর মান -2 এর থেকে বড় -2 এর সমান, এবং x এর মান 7 এর থেকে ছোট 7 এর সমান। আবার আমি একটা দিছি, তুমি চাইলে এটাও দিতে পারো, x লেস দেন 7 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত? 8, 9, 10 না, তারা মৌলিক সংখ্যা না, 11। তাহলে তুমি এইটাও লিখতে পারো, x 11 থেকে ছোট। এখানে লোয়ার লিমিট কিন্তু আমি দেই নাই, দেখো তুমি খেয়াল করো, লোয়ার লিমিট দেই নাই। কারণ কি? 7 থেকে ছোট, সব থেকে ছোট মৌলিক সংখ্যা তো 2। 2 এর নিচে ছোট মৌলিক সংখ্যা তো আর ধনাত্মক হতে পারে না, সেটা ঋণাত্মক হতে পারে। তাহলে সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2। 2 থেকে 7 পর্যন্ত সবগুলা মৌলিক সংখ্যা নিয়ে যে সেট, সেটাই হচ্ছে x এর উপাদান। সো এখানে তুমি এইটাও লিখতে পারো, চাইলে এইটাও লিখতে পারো, কিন্তু আমি যে লাইনটা লিখছি এই লাইনটা লিখে দিলেই হয়ে যাবে গঠন পদ্ধতিতে। কথা কি বোঝানো গেল? তাহলে দেখো এগুলা অ্যান্সার করতে জায়গা লাগে না। ক নাম্বার তাহলে কি লিখলাম? x যেন x belongs to n, x সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x মৌলিক সংখ্যা, x এর মান হবে 7 এর থেকে ছোট এবং 7 এর সমান। তাহলে 7 এর থেকে ছোট মৌলিক সংখ্যা এবং 7 এর সমান, তার মানে 2, 3, 5, 7 আর নাই। এই এটা ছিল ক নাম্বার। এবার খ নাম্বার দেখো, এটা তোমাকে সত্যতা প্রমাণ করতে হবে। a ইউনিয়ন b ইন্টারসেকশন c সমান a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। এই ধরনের ম্যাথ আমরা করছি, এগুলোর জন্য একটু জায়গা লাগে। ফার্স্টে বি ইউনিয়ন সি ইন্টারসেকশন সি করবা, পরে এর সাথে ইউনিয়ন করবা। আমি একটু মুছে দেই, মুছে দিয়ে তাও একটু দেখাই, যেহেতু সৃজনশীলের মধ্যে আছে। তাহলে কাজ দেখো কি করা যায়। বি ইন্টারসেকশন সি একটু সংক্ষেপে সংক্ষেপে করব। বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু, তুমি এইখানে বি এবং সি লেখে ইন্টারসেকশন করতে পারো, কিন্তু তুমি দেখো তো ভেন চিত্রের মধ্যে যাও, বি ইন্টারসেকশন সি তার মানে কি? বি এবং সরি, এ ইন্টারসেকশন লিখছি, বি ইন্টারসেকশন সি তার মানে বি এবং সি এর মধ্যে কমন।
এই যে বি বৃত্তটা এবং এই যে সি বৃত্তটা, এদের মধ্যে কমন দেখো তো কোনটা কোনটা আছে। 3 এবং 5 কি বি ইউনিয়ন সি এর মধ্যে আছে। তাহলে আমি কি লিখতে পারি 3, 5? আমি একটু সরাসরি করে ফেললাম, তুমি চাইলে লেখা লেখা করতে পারো, এটা মুছা দেই, তা নাহলে আবার এখানে হিবিজিবি লাগবে, মনে হবে বৃত্তের ভিতর বৃত্ত। বোঝানোর সুবিধার জন্য দিলাম, তারপরেও মনে হবে বৃত্তের ভিতর বৃত্ত। এই যে মুছে দিছি। আচ্ছা, এরপরে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ এটা হচ্ছে লেফট সাইড, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটার ভেনচিত্রতে তাকায়ও না, এখানে এ এর উপাদান বসাও 1, 2, 3, 4 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি কত হবে? বি ইন্টারসেকশন সি মাত্র দেখে আসলাম না, 3, 5। তাহলে দেখো কি পাচ্ছ, 1 পাচ্ছ, 2 পাচ্ছ, 3 পাচ্ছ, 4 পাচ্ছ, 5 পাচ্ছ। বাস। তাহলে এটা একটু লিখে রাখবো, এটা কোথায় লিখে রাখবো? 1 2 3 4 5, 1 2 3 4 5। এইখানে এই যে লেফট হ্যান্ড সাইডটা লিখে রাখো, লেফট হ্যান্ড সাইডে কি পাইছি? 1 2 3 4 5। জায়গা নাই, একটা সৃজনশীল প্রশ্ন তুললে বোর্ড ভরে যায়। আচ্ছা, এটা পেলাম লেফট সাইড। এবার রাইট সাইড নিয়ে কাজ করতে হবে। দেখো, এবার রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে হবে। এখানে বলছে এ ইউনিয়ন বি, এ এবং বি এর মধ্যে মিল আছে, এ ইউনিয়ন বি সমান সমান, এ ইউনিয়ন বি সমান সমান। দেখো, এটা তুমি ভেন চিত্রতে চলে যাও, এ এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 7 আছে। অর্থাৎ এ বৃত্ততেও আছে, বি বৃত্ততেও আছে, দুইটার মধ্যে কমনও যাবে, আনকমনও যাবে। যেহেতু ইউনিয়ন বলছে, এ ইউনিয়ন বি, তাহলে দেখো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 1 2 3 4, 5 ও আছে, 7 ও আছে, 5, 7। এই পাইছে হচ্ছে এ ইউনিয়ন বি। কোথা থেকে? ভেন চিত্র থেকে। এ এবং বি এর মধ্যে যতগুলো উপাদান আছে সবাইকে লিখছি, উপরের 6 এবং 8 ব্যতীত। এবার এ ইউনিয়ন সি লিখে ফেলো, এ ইউনিয়ন সি ইকুয়াল টু, তাহলে এ এবং সি এর মধ্যে থাকতে হবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এইবার এই দুটাকে ইন্টারসেকশন, এখন আর চিত্রতে তাকায় না, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইকুয়াল টু 1 2 3 4 5 7 ইন্টারসেকশন 1 2 3 4 5 6। এবার দেখো তো, ইন্টারসেকশন মানে কি? শুধু কমন গুলো আনতে হবে। 1 আছে, 1 আছে, লিখে দাও 1, 2 আছে, 2 আছে, 3 আছে, 3 আছে, তাহলে 2 3, 4 আছে, 4 আছে, লিখে দাও 4, 5 আছে, 5 আছে, লিখে দাও 5, 6 আছে, 6 নাই, 7 আছে, 7 নাই। এই যে দেখো, এটার সাথে কি এটা মিলছে? মিলে গেছে। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। এটা বুঝাইতে পারলাম। এটার প্রথম অংশটা, বি ইন্টারসেকশন সি ভেন চিত্র থেকে নিয়ে নিবা, এ ইউনিয়ন বি ভেন চিত্র থেকে নিবা, এ ইউনিয়ন সি ভেন চিত্র থেকে নিবা। কিন্তু যখন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি করতে বলবে, তখন একটু লেখা ইন্টারসেকশন করে দেবা, কাজ শেষ। এত সহজ জিনিস। এবার গ নাম্বার সর্বশেষ, এটা আমি মুছে দিলাম। এগুলো একদম সহজ সহজ জিনিস, জাস্ট একবার করে দেখাবো। তোমরা কেউ তুললে একটু পজ করে তুলে নিও, ভিডিওটা একটু অফ করে তুলে নিও। আচ্ছা, এইবার দেখো ঘটনা কি বলছে। এস হচ্ছে বি ইউনিয়ন সি প্রাইমের সাথে এ ক্রস করলে যা পাবো সেটা হচ্ছে এস। তাহলে এস বের করার জন্য ধাপ হচ্ছে দুইটা। প্রথমত বি ইউনিয়ন সি করতে হবে, পরে সার্বিক সেট থেকে বি ইউনিয়ন সি বাদ দিতে হবে, যা পাবো তার সাথে এ কে ক্রস করব। ক্রস করার পরে যা পাবো সেটার প্রথম পদ হচ্ছে ভুজ, ডোমেন, পরের পদ হচ্ছে কোটি। আমাকে ডোমেন অফ এস নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার এস বের করা। তাহলে এস বের করার জন্য তোমার কি লাগবে? দেখো, প্রথম কাজ স্টেপ বাই স্টেপ দেখো। এই যে গ নাম্বারের অ্যান্সার শুরু, প্রথম কাজ হচ্ছে বি ইউনিয়ন সি ইকুয়াল টু নির্ণয় করতে হবে। ভেন চিত্রতে চলে যাও, বি ইউনিয়ন সি, বি এবং সি এর মধ্যে মিল আছে 3 এবং 5। দেখো, এটা নিয়ে অলরেডি আমরা কাজ করে ফেলছি। বি আচ্ছা সরি সরি, ইন্টারসেকশন না তো, বি ইউনিয়ন সি, অর্থাৎ বি তেও আছে, সি তেও আছে, বি তেও আছে, সি তেও আছে। ইউনিয়ন তো কমনও হবে, আনকমনও হবে। তাহলে বি এর মধ্যে আছে 2 3 5 7, এখানে আছে 4 6। তার মানে আমি এইভাবে লিখতে পারি 2 3 4 5 6 7।
2 3 4 5 6 7 মানে 2 থেকে 7 পর্যন্ত সবাই বি ইউনিয়ন সি এর মধ্যে আছে। এবার আমাকে বি ইউনিয়ন সি প্রাইম বের করতে হবে। তাহলে বি ইউনিয়ন সি প্রাইম হচ্ছে সার্বিক সেট ইউ থেকে বি ইউনিয়ন সি বাদ দেয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে তুমি ভেন চিত্র থেকে করতে পারবা, আবার তুমি এইখানে উপাদানগুলো লিখেও করতে পারবা, সমস্যা নাই। ভেন চিত্র থেকে খেয়াল করো, সার্বিক সেট ইউ এর মধ্যে 1 2 3 4 5 6 7 8, মানে এই যে দেখো ইউ এর উপাদান আমরা এখানে লিখে রাখছি, 1 থেকে 8 পর্যন্ত সবাই ইউ এর উপাদান। এর মধ্যে থেকে বি ইউনিয়ন সি অর্থাৎ বি বৃত্ত এবং সি বৃত্তের মধ্যে যারা আছে তাদের বাদ দিব। বাদ দিলে দেখো বি এবং সি এর বাহিরে এইখানে আছে 1, এইখানে আছে 8, আর কেউ কিন্তু নাই। বাকি সবাই কোনো না কোনো ভাবে বি এবং সি বৃত্তের ভিতরেই আছে। তাইলে আমার এখানে উপাদান সংখ্যা হয়ে যাবে 1 এবং 8, 1 এবং 8, কাজ শেষ। এইবার এর সাথে তাকে তুমি ক্রস করাইবা। অতএব দেখো, অতএব বি ইউনিয়ন সি প্রাইম ক্রস এ ইকুয়াল টু, তাহলে বি ইউনিয়ন সি এর উপাদানগুলো লেখো। বি ইউনিয়ন সি প্রাইম এর উপাদানগুলো মাত্র দেখে আসছো 1,8, এর সাথে ক্রস করাইবা হচ্ছে এ। এর উপাদান কত দেখছিলা? এই যে এখান থেকে দেখে নাও, ভেন চিত্র, ভেন চিত্র থেকে দেখে ফেলতে পারো। 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এইবার তুমি সুন্দর করে দেখে দেখে এদের ক্রস প্রোডাক্টটা লেখো। ফার্স্ট একটা সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে সব ফার্স্ট ব্র্যাকেট। 1 এর সাথে 1 যাবে, 1 এর সাথে 2 যাবে, 1 এর সাথে 3 যাবে, 1 এর সাথে 4 যাবে। 1 দ্বারা সবগুলার ক্রস প্রোডাক্ট বের করা শেষ। এখনো ফার্স্ট ব্র্যাকেটেই দিতে হবে। এরপরে দেখো দ্বিতীয় পদ 8, তাহলে 8 এর সাথে 1 যাবে, 8 এর সাথে 2 যাবে। এরপরে দেখো 8 এর সাথে 3 যাবে, 8 এর সাথে 4 যাবে। এই সবার শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট, ক্রস প্রোডাক্ট বের করা শেষ। নিচ পর্যন্ত ভালোভাবে দেখা যাওয়ার কথা। হ্যাঁ, এইবার আসো, এই হচ্ছে আমরা ক্রস প্রোডাক্ট বের করা শেষ। এবার আমাকে বলছে ডোমেন অফ এস নির্ণয় করো। তাহলে ডোমেন, 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 ডোমেন হচ্ছে প্রথম পদগুলা। দেখো এখানে কত আছে? 1 1 1 1 এবং 8 8 8 8 8। তাহলে ডোমেন হচ্ছে 1,8, এটাই হচ্ছে ডোমেন। একই পদ যদি একাধিকবার থাকে তাহলে ওটাকে একবার নিলেই হয়। তাহলে ডোমেন কত পাইছি? 1 এবং 8। বাস, কাজ শেষ। এই ছিল তোমাদের 22 নাম্বার সৃজনশীল। আরেকটা সৃজনশীল আছে ফাংশনের মাধ্যমে, 23 নাম্বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখা ফেলো জাস্ট, এটা অনেক বেশি আসে। সর্বশেষ সৃজনশীল 23 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখবা। এই টাইপ এখানে হালকা একটু চেঞ্জ করে দিতে পারে, কিন্তু এই টাইপ আসবেই, মোটামুটি শিওর থাকো। তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষায় আসবে, না আসলে টেস্টে আসবে, না আসলে প্রি টেস্টে আসবে, না আসলে বোর্ডে আসবে। কোনো না কোনো জায়গায় তো পাবাই, বোর্ডে পাবা, এটার সম্ভাবনাই বেশি। তাহলে দেখো y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু 4x minus 7 ডিভাইডেড বাই 2x minus 7 একটি ফাংশন। তাহলে এই ফাংশনটা কার ফাংশন? x এর ফাংশন। এখানে চলক কে? x, এখানে চলক x। এই যে এখানে একটা টুইস্ট আছে, এই টুইস্টে আমি পরে যাচ্ছি, আগে ক এবং খ দেখে আসি। তাহলে দেখো ক নাম্বার ম্যাথটা করার জন্য সিম্পল ভাবে চিন্তা করো। ফার্স্ট এত ডিটেইলস, এত গভীর চিন্তা ফার্স্টে দরকার নাই। এফ অফ হাফ বের করতে বলছে, তোমাকে এফ অফ এক্স দেওয়া আছে। এই ম্যাথগুলো তো আমরা ফার্স্টেই করে আসছি, যে এফ অফ এক্স ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড বাই হচ্ছে 2x মাইনাস 4, এটা দেওয়া আছে। বের করতে বলছে এফ অফ হাফ। যদি এফ অফ হাফ না হয়ে এফ অফ কলা গাছ হইতো, তাইলেও পুরা ফাংশনে সব ঠিক থাকতো, শুধুমাত্র চলক এক্স এর জায়গায় কলা গাছ লিখতে হইতো। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এক্স এর জায়গায় এবার তুমি মাইনাস হাফ বসাইবা, আর কোনো কাজ তোমার নাই। এক্স এর জায়গায় মাইনাস হাফ আগে বসায় নাও, 2 ইনটু মাইনাস হাফ মাইনাস 4, কাজ করা শেষ। এইবার এটা হয়ে গেছে সরল অঙ্ক। সরল অঙ্ক তোমরা পারবা না? সরল অঙ্ক দেখো, এইটা দ্বারা এটাকে কাটলে হবে 2, তাহলে দেখো উপরে থাকবে মাইনাস 2 মাইনাস 7, নিচে দেখো এটা দ্বারা এটাকে কাটলে হবে 1, নিচে হবে মাইনাস 1 মাইনাস 4। এবার মাইনাস 7 এবং 2 8,
9, উপরে হবে -9, নিচে হবে -5। এই মাইনাস মাইনাস কেটে দাও, 9/5। এটাই হয়ে যাবে তোমার ক নাম্বারের অ্যান্সার। কথা কি বোঝানো গেল? খ নাম্বার, f of x প্লাস 2 f of x মাইনাস 2 এর মান নির্ণয় করো। এর থেকে সহজ আর কি হয়? খ নাম্বারে তোমাকে কি দেওয়া আছে? f of x প্লাস 2 ডিভাইডেড বাই f of x মাইনাস 1 ইকুয়াল টু, f of x এর মান তুমি কি জানো? f of x এর মান তুমি এটা জানো না, 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। এর সাথে তুমি 2 যোগ করবা, সমস্যা কি তোমার? ডিভাইডেড বাই 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। f of x এর মান যা হুবহু তাই বসাইছি, আমার তো বানানোর কিছু নাই। মাইনাস 1 এর জায়গায় মাইনাস 1 বসাইবা। এবার লব এবং হরে যেহেতু লসাগু যায়, তুমি লসাগু করবা না? হ্যাঁ, নিচে আরেক লাইন দেখা যাবে, দেখো আমি নিচেই লিখি ইকুয়াল টু, এই যে লব এবং হরের মধ্যে লসাগু করে দাও, লব এবং হরের মধ্যে লসাগু করে দাও। তাহলে এই দেখো লসাগু, লসাগু কত হবে? 2x মাইনাস 4। যদি তাই হয় এখানে কি হবে? 4x মাইনাস 7। এই 2 দ্বারা এটাকে গুণ করতে হবে না, প্লাস 2 ইন্টু 2x মাইনাস 4। আমি এক লাইন বেশি করলাম। নিচে দেখো লসাগু হচ্ছে 2x মাইনাস 4, তাহলে এখানে কত হবে? 4x মাইনাস 7 মাইনাস 1 দ্বারা এটাকে গুণ করতে হবে, 2x মাইনাস 4। এই তো, এই পর্যন্ত দেখা যাওয়ার কথা। হ্যাঁ, এই পর্যন্ত দেখা যায়। এইবার দেখো, আমি এই যে বাম সাইড মুছে দিব, ক নাম্বার মুছে দিই, ক নাম্বারের কাজ শেষ। এখন আসো কি করতে হবে? এই যে তুমি কি জানো না, এই যে হর এবং হরে যদি মিলে যায় তাকে কাইটা দেওয়া যায়। হর এবং হরে মিলে গেলে যদি তাকে কাইটা দাও, তাহলে লবের মধ্যে কি থাকে এটাকে একটু গুণ করে লেখো। এখানে আছে 4x মাইনাস 7 প্লাস 2 দুগুণে 4x প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 ডিভাইডেড বাই 4x মাইনাস 7 মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 4 অঙ্কে 4 ইকুয়াল টু, একটু যোগ বিয়োগ করো। 4x যোগ করলে হচ্ছে 8x মাইনাস 7 এবং মাইনাস 8 যোগ করলে কত হবে? মাইনাস 50 ডিভাইডেড বাই 4x থেকে 2x চলে গেলে থাকবে 2x মাইনাস 3। এটাকে আর কিছু করা যায় না, তাহলে এটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার, আর কিছু হবে না। তাহলে খ নম্বরে দেখো f of x plus 2 f of x minus 2 এর মান নির্ণয় করতে বলছে। এখন দেখো এই কোশ্চেনটা পরীক্ষার মধ্যে হুবহু এইভাবে যদি তুমি চাও তাহলে তোমার জন্য বোকামি হবে না? এটা HW দেয় তোমাদের দুই একটা, এটা কি করবা? f of x এর জায়গায় f of 1/x স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই f of 1/x স্কয়ার মাইনাস 1, এটা তুমি বের করা শিখবা। সরাসরি f of x বসায়া প্লাস 2 মাইনাস 1, এটা দ্বারাও ম্যাথ হয়েছে, এটা তোমাদের বইয়ের সৃজনশীল। কিন্তু f of x এর জায়গায় 1/x স্কয়ার থাকতে পারে, f of x এর জায়গায় 2x স্কয়ার থাকতে পারে, প্লাস 2 ডিভাইডেড বাই f of 2x স্কয়ার মাইনাস 1। এইভাবে যদি থাকে সেইগুলাকে ক্যালকুলেশন করা তোমার শিখতে হবে না? তুমি জাস্ট f of 2x স্কয়ারের মানটা আগে বের করে নিবা, বের করে নিয়ে এইভাবে মান বসায় লসাগু করবা, অ্যানসার মিলে যাবে। একটু ডিফারেন্ট তো সাজিয়ে বানিয়ে দিবেই, তা নাহলে আর পরীক্ষা কি হইলো? পরীক্ষা মানে তুমি কি কি শিখছো এটা উপস্থাপন করা, তাই না? তুমি যদি একটু ডিফারেন্ট জিনিস দেখা ভয় পাও তাহলে ঘটনাটা কেমন হয়ে গেল না? এগুলো একটু পারতে হবে। এবার দেখো এই চ্যাপ্টারের গ নাম্বার ম্যাথটা দেখো, মুছে দিলাম, সব মুছে দিলাম। গ নাম্বার খুব গুরুত্বপূর্ণ, দেখো দেখাও যে f of y সমান x। আগে তোমাকে একটা বিষয় বুঝাই নেই, উদ্দীপকে কি দেওয়া আছে? উদ্দীপকে তোমাকে দেওয়া আছে y ইকুয়াল টু f of x ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। অতএব এখান থেকে কি তুমি বলতে পারো না y ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4? এই কথাটা কি তুমি বলতে পারো না? কারণ এই তিনটা যেহেতু পরস্পর সমান, y যেহেতু fx এর সমান, y যেহেতু fx এর সমান এবং fx এইটার সমান, তাহলে y ইকুয়াল টু এটা বলা যায়। এখান থেকে ক্রস গুণ করে অনেকেই ম্যাথটা করে, কিন্তু এটা 2 দিন পর পর ভুলা যাবে। আমি যে সিস্টেমটা দেখাই দিই, দুইটা লাইন বেশি হবে ম্যাথের,
সারা জীবনেও বলবা না, জাস্ট একটু মনোযোগটা দাও। তোমাকে এফ অফ ওয়াই এর মান বের করতে বলছে, তোমার কাছে আসছে কিসের মান? এফ অফ এক্স এর মান। তাহলে দেখো দেওয়া আছে, খুব সুন্দর করে করাই দিবা আমি এটা। দেওয়া আছে, কি দেওয়া আছে? এফ অফ এক্স ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড বাই টুয়াইস এক্স মাইনাস 4, এটা দেওয়া আছে। অতএব এফ অফ ওয়াই এর মান বের করতে বলছে। এতক্ষণ আমরা যে কনসেপ্টে ম্যাথ করছি, এফ অফ মাইনাস হাফ, এক্স এর জায়গায় মাইনাস হাফ বসাইছি। এখন তোমাকে এফ অফ ওয়াই, তাহলে আমি এক্স এর জায়গায় ওয়াই বসাবো, এটাই কনসেপ্ট হওয়া উচিত। তাহলে দেখো 4 এক্স এর জায়গায় বসাই দিলাম ওয়াই, মাইনাস 7 তো কনস্ট্যান্ট, 2 এক্স এর জায়গায় বসাই দিলাম ওয়াই মাইনাস 4। আচ্ছা, এফ অফ ওয়াই এর মান বের করে ফেলছি। তাহলে এইটা ক্যালকুলেশন করলেই কি আমার অ্যানসার চলে আসার কথা। কিন্তু দেখো অ্যানসারে আমার কি আনতে বলছে? এক্স আনতে বলছে। এখন এটাকে সারাদিন যদি ক্যালকুলেশন করি তাহলে কি এক্স আসবে? এক্স তো আসবে না। এখন ফাংশন অফ ওয়াই এর মান প্রমাণ করতে হবে এক্স। তাহলে দেখো তো ওয়াই এর একটা মান কি উপরে আসে না, যেই মানটা এক্স এর মাধ্যমে, ওয়াই এর যেই মানটা এক্স এর মাধ্যমে সেই মানটা এখানে বসানো যায় না? ইকুয়াল টু 4 ইনটু, এই যে এটা একটা ওয়াই এর মান, ওয়াই এর মান কত? 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, এটা বসাইলাম ওয়াই এর মান। এই যে মাইনাস 7 ধ্রুবক তার জায়গায় রইলো। এবার দেখো 2 ইনটু, এই যে ওয়াই এর জায়গায় আমি সেম জিনিস বসাবো, 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাই দিছি, এখানে ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাই দিছি, মাইনাস 4, সব ঠিক আছে। এইবার আসো এদিকে একটু ক্যালকুলেশনে ঢুকে যাও। ইকুয়াল টু, ইকুয়াল টু, তাহলে এই যে 4 দ্বারা লবে গুণ হবে, পরে লসাগু হবে, 4 দ্বারা লবে গুণ হবে, পরে লসাগু হবে। আমি কি কাজটা এক লাইনে করতে পারি নাকি দুই লাইনে করব? দেখো 4 দ্বারা উপরে গুণ হলে 4 4 16x মাইনাস 3 7 21, 4 7 28, 28 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, এখানে মাইনাস 7 এর জায়গায় মাইনাস 7 থাকবে। এখানেও দেখো 4 দুগুণে 8 x মাইনাস 7 দুগুণে 14 ডিভাইডেড বাই হচ্ছে 2x মাইনাস 4, এখানে আছে মাইনাস 4। আচ্ছা, যদি তাই হয়, যদি তাই হয়, এবার আমাদের একটু লসাগু করতে হবে। তাহলে লবের লসাগু হচ্ছে 2x মাইনাস 4, লসাগু করলে এখানে থাকবে 16x মাইনাস 28, এখানে হবে মাইনাস 7 দুগুণে, এই দেখো এটা দ্বারা লসাগুকে গুণ হবে, আমি এই লাইনটা ডিরেক্ট করতেছি, 7 দুগুণে 14x, এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 7 21, 4 7 28, প্লাসের হয়ে গেছে 28 ডিভাইডেড বাই, এখানেও লসাগু, এই লসাগুটা একটু ডিফারেন্ট কালিতে করি, এইখানে হচ্ছে 2x মাইনাস 4, এইটা দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 দ্বারা এটাকে গুণ করলে 8x মাইনাস 14, এইবার মাইনাস 4 দ্বারা এটাকে গুণ করতে হবে, মাইনাস 4 দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 4 দ্বারা 2 কে গুণ করলে 4 দুগুণে 8x মাইনাস 4 দ্বারা মাইনাস 4 কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16। এই হচ্ছে লসাগুর কাজ শেষ, দেখা যায় আশা করি। এবার আসো ডান সাইডে কি যাওয়া যাবে? হ্যাঁ, ডান সাইডে চলে যাই। এইবার আসো দেখো এই যে যে হরে ছিল, এই হরকে কি তুমি কাইটা দিতে পারো? এই হরকে যদি কাইটা দাও তাহলে দেখো তো ইকুয়াল টু কি থাকে, এখানে 6 প্লাস 8 মাইনাস 28 কাটা, এখানে প্লাস 8x মাইনাস 8x কাটা, উপরে দেখো 16x থেকে যদি 14x চলে যায় তাহলে লবে থাকে হচ্ছে 2x, নিচে দেখো 16 থেকে যদি মাইনাস 14 চলে যায় লবে থাকে, হরে থাকে শুধু 2, এই 2 2 যদি কাইটা দাও শুধু x, দেখো তো শর্ট মিলানো গেল কিনা, দেখাও যে তাহলে শর্ট। আমি কি বুঝাইতে পারলাম? জাস্ট এখানে লসাগুটা করবা, হর হর কাটা, লবের মধ্যে যোগ বিয়োগ, এখানেও লবে যোগ বিয়োগ, জাস্ট লিখে দিবা, কাজ শেষ। দেখা যায়। তাহলে এই হচ্ছে তোমাদের মোটামুটি 2.2 এর তিনটা সৃজনশীল। এর পরবর্তীতে
আমি বোর্ডের কয়েকটা সৃজনশীল 2024 বা বোর্ডের দুই একটা সৃজনশীল দিয়ে আরেকটা ক্লাস দিব ইনশাল্লাহ। সো আজকের মতো এখানেই শেষ। তোমরা যদি নোট করে গুছায়া পড়ে থাকো, আশা করি তোমাদের 2.1 এবং 2.2 শেষ হবে। সো তোমাদের চ্যাপ্টার 3 এরও কাজ চলতেছে, এরপরে চ্যাপ্টার 4 ত্রিকোণমিতি সবই দিব ইনশাল্লাহ আস্তে আস্তে। ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া রাখো। আল্লাহ হাফেজ।